জায়গায় ভালো পয়সা বেতনে চাকরি করি, কিন্তু আমি একটা মুসলমানের বাড়িতে গিয়া ঘর ভাড়া চাইলে আমাকে ঘর ভাড়া দেওয়া হয় না, কারণ আমি সুইপার। এই জন্য আমি আমার ভাইয়ের কাছে, আমার প্রশাসনের কাছে, আমার ভাতৃতুল্য বড় ভাই, আমাদের নেতা, উনি আমাদের সবকিছুতেই খেয়াল রাখে, ওনার কাছে আমার দাবি দ্রুততার সহিত আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে বিল্ডিংটা ভেঙে খুব দ্রুততার সহিত আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। যাই হোক, আরো বক্তব্য আছে, আরো কথা ছিল। চাকরির তো একটা সমস্যা আছে, চাকরি না থাকলে ঘর পাই না, এটাও একটা সমস্যা। আমরা যারা এখানে বেকার তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করবেন, এটা আমাদের একটা বড় দাবি। তবে এখন যে দাবিটা বিদ্যুতের 60-70 লাখ টাকা আসছে, এটা আমরা দিয়ে দিব। এটা আপনাদের কাছে আমাদের কোনো দাবি নাই, কারণ এটা আমাদের সার্ভিস চার্জ, আমরা দিয়ে দিব, কিস্তিটা কমাই দেব। দ্বিতীয় যেটা গ্যাস বিল, এইটা আমি অন্য জায়গায় কথা বলছি, অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ইয়েরাও বলছে, কি জানি গ্যাসের লোকেরাও বলছে যে এটা অনেক রাষ্ট্র প্রতিষ্ঠান দিয়ে দেয়। আর একটা সুইপার 18,000-19,000 টাকা বেতন পায়, তারা এত বড় বোঝা নিব কেটা? তা আমি সচিব সাহেব আছে, আমার এই ব্যাপারটা আমাদের স্টেট অফিসার, উনি পুরোপুরি অকিফা, উনি জানেন এবং আমাদের জোনালও জানেন। তা আমি আমার প্রশাসনের কাছে বলবো যে আমাদের এই গ্যাসের এই ঝামেলাটাকে আমাদের মুক্তি করে দেন, নাহলে যে কোনো সময় কিন্তু গ্যাস লাইন কেটে দিতে পারে। আর গ্যাস লাইন কেটে দিলে আমাদের কিন্তু মাসে 3,000 টাকার একটা বোঝা মাথায় আসবে। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আমার ছোট ভাই হামিদকে ধন্যবাদ জানাই যে আপনাদের আমাদের এই অবস্থা দেখার জন্য আসছে। আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসে আমাদের শ্রদ্ধেয় মহোদয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মহোদয় শ্রীমান জয়নাল স্যারকে অনুরোধ করবো আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। হ্যালো, আইডিটা দিয়ে দিলে লাইভ করতে পারবো স্যার। দেন না তো স্যার। হ্যালো, অনেক ছবি তুলে ছবি তুলে প্রোগ্রাম করে। শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম স্যার, মাননীয় প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদুল স্যার। উপস্থিত রয়েছেন আমাদের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা মুবাশশির, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আসলাম সহ এই এলাকার যার উদ্যোগে মূলত আজকের এই অনুষ্ঠানটা হয়েছে, জনাব সাবেক কাউন্সিলর জনাব টুকু ভাই রয়েছে, অন্যান্য সুধীবৃন্দু, সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আসলে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে স্যারের নেতৃত্বে সময় অর্থাৎ মাসে 30 দিনে কাজ করছি। স্যার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতি শুক্রবার শনিবার আমাদেরকে ব্যস্ত রাখছেন। কারণ হচ্ছে যাতে আপনার সবাই ঢাকাবাসী ভালো থাকতে পারে, তারই অংশ হিসেবে স্যার নিজে এসেছেন এখানে। আপনাদের এই যে বসবাসের যে জায়গাটা রয়েছে সেখানে আমরা নিজে এসে দেখলাম আসলে এখানে খুব রিস্ক অবস্থায় রয়েছে। আমাদের ইচ্ছা আছে এটাকে ভেঙে নতুন করে আবার সুন্দর একটা ডিজাইনে আপনাদের বসবাসের অনুমতি করতে হবে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন অবশ্যই সবাই নিয়মের ভিতর থেকে, আপনি যদি প্রতি মাসে কারেন্ট বিলটা দিয়ে দিতেন আজকে কিন্তু এই ভোগান্তির শিকার হতেন না। আপনি প্রতি মাসে যদি এই বিদ্যুৎ বিল সাথে গ্যাসের বিলটা দিতেন তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনার যেটা পে করতেই হবে, তাহলে কেন আপনি দেরি করবেন? এমন যদি আমি দেরি করার কারণে আপনার এটা মাফ হয়ে যাবে তাহলে এটা ব্যাপার হতো, কিন্তু বরঞ্চ আরও এটার হচ্ছে ইয়ার বাড়তে থাকে, পরিমাণটা বাড়তে থাকে, জরিমানা থাকে। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ রাখবো এই কাজটা আপনারা করবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো সামনে স্যারের
মেয়র ইলেকশন রয়েছে, স্যারকে যদি আপনারা নির্বাচিত করেন এই এলাকাকে আপনাদের বসবাসের উপযোগী করবেন এই আশাবাদ ব্যক্ত করে। আর দাবি দেওয়া যেগুলো রয়েছে বিশেষ করে পাম্প মেরামতের স্যার আপনাদের নির্দেশনা দিবেন, এই বিষয়ে সলিউশনের কথা বলবেন। আমি কথা না বাড়িয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, ধন্যবাদ আমাদের সচিব মহোদয়কে। আসলে স্যার, আমরা এই কলোনিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমরা শিক্ষিত সমাজ যারা আছি, আমাদের সরকার বলে গেছেন প্রতিটা ঘরে একটা করে শিক্ষিত ছেলে মেয়ে আছে। আমরা এই কলোনিতে যারা নেতৃত্বের দায়িত্বে আছে তারা অবশ্যই সচেতন। আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমরা সর্বাত্মক সচেষ্ট। আমরা অবশ্যই সেটার জন্য সুদৃষ্টি রাখবো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকেও আমরা আমাদের সর্বাত্মক দিয়ে সেবা প্রদান করব এবং সর্বাত্মক সহযোগিতা করে অঙ্গীকার করছি। স্যার, আপনি অবশ্যই ইতিমধ্যে জানতে পেরেছেন পানির একটা সমস্যা নিয়ে। মহোদয়, আপনি যেহেতু আমাদের অভিভাবক, আপনি অবশ্যই অবগত আছেন। এই টিসি ফান্ড থেকে যদি স্যার আজকে আমাদের এই পানির বিলটা যদি পানির পাম্পটা যদি একটু বলে দিতেন স্যার, একটা ফোন দিলে স্যার আমরা এখন পেয়ে যাবো স্যার টিসি ফান্ড থেকে। অনেক উপকার হবে স্যার, অনেক দয়া হবে স্যার। আমরা খুবই কষ্ট করছি স্যার এই পানির জন্য। এটার গণনা দিতে গেলে হয়তো একটু সময় নষ্ট হবে। আমি সেই সময় নষ্টটা না করে আমি এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা ৭ আসনের এমপি মহোদয় হামিদুল রহমান হামিদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। হামিদুল রহমান হামিদ ভাই। 40 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে যে প্রোগ্রামটা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মকবুল হোসেন টিপু ভাইকে। ধন্যবাদ জানাই আজকে প্রধান আকর্ষণ ঢাকা সিটি কর্পোরেশন প্রশাসন, ঢাকা, যাকে আমরা নিয়ে গর্ব করি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। উপস্থিত আছেন ঢাকা সিটি কর্পোরেশন সচিব, উপস্থিত আছেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এই কলোনির নেতৃবৃন্দ, ভাইরা ও বোনেরা, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনাদের যে সমস্যা, এই সমস্যায় ইনশাল্লাহ ইতিমধ্যে সালাম ভাই আমাদেরকে কিছু ইঙ্গিত দিয়েছেন। আপনাদের বিভিন্ন জায়গা কোথায় আছে থাকার, এই সামনে মার্কেট মনে আছে, সেখানে যদি আপনারা থাকতে পারেন তাহলে ইমিডিয়েটলি এটা ভাঙার ব্যবস্থা করবেন। আমি অনুরোধ করব, আমি আমার বড় ভাইয়ের কাছে জেলা প্রশাসন, ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসন আব্দুল সালাম ভাইয়ের কাছে আপনাদের এই ব্যবস্থাটা যেন খুব তাড়াতাড়ি করে দিতে পারে, এবং আপনাদের যে মর্ডারের ব্যবস্থাটা আছে যদি সালাম ভাই অনুমতি দেয় তাহলে আমি নিজেই করে দিতে পারবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ আমি করব, জনগণের জন্য, আপনারা জনগণের সেবক, আপনারা জনগণের জন্য কাজ করে যাবেন। এই কারণে করে যাবেন, আপনাদের হাতে কিন্তু সমস্ত ময়লা টয়লা সোফা যা আছে সব কিছু আপনাদের হাতে। আপনারা একটু সময় দিবেন, সময় দিয়ে কাজগুলি করবেন, তাহলে আমাদেরও ভালো লাগে যে আপনারা কথা শুনেন, কাজ করেন। আর ইতিমধ্যে একটা কথা বলেছেন আপনাদের মুরব্বী পঞ্চায়েত কমিটি যে আপনাদের চাকরি চলে গেছে, চাকরিটা গিয়েছিল খোকা ভাই যাদেরকে চাকরি দিয়ে গিয়েছিল সেই সময় ওই লোকদেরকেই তাপস এসে চাকরি থেকে বঞ্চিত করেছে। শুধু এই কলোনি না, আমার নির্বাচনী 7 আসনে কলোনি, সেখানেও ওখানেও অনেক কলোনি সুইপাররা আছে, তাদের চাকরি নাই। আর আমি আপনাকে একটা আগে আপনি শুনেছেন আমি মুসলিম কলোনিতে পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে প্রায় ওখানে 10-12 হাজার লোক সে পানি খাচ্ছে ওখানে। আপনারা নিশ্চয়ই জানেন মুসলিম কলোনিতে পানির ব্যবস্থা করেছি, এটা 50 বছরের ব্যবস্থা ছিল না, এটা করে দিয়েছি। যাক, আপনাদের পাশে আমি থাকবো। আপনাদের কাছে একটা অনুরোধ করে গেলাম,
আপনাদের মূল্যবান ভোট দিয়ে যেভাবে ইঞ্জিনিয়ার ইসরাককে পাশ করিয়েছেন সেভাবে আপনাদের সামনের ক্যান্ডিডেট আব্দুল সালাম ভাই আছেন, আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে সেই ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন। পাশাপাশি আমাদের কাদের ভাই আছেন, টিপু ভাই আছেন, তাদেরকে জয়যুক্ত করবেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে। আমি আর কিছু বলবো না, আপনাদের পাশে আমি থাকবো এবং আমার পাশাপাশি আপনাদের জন্য সালাম ভাই আপনাদের সাথে সবসময় থাকবে, সুখ দুঃখ সবকিছুতে। আপনাদের প্রশাসক হিসেবে এখন আছেন, সামনে আপনারা মেয়র হিসেবে আপনারা তাকে নেবেন, এই প্রতিজ্ঞা ইনশাল্লাহ আপনারা দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ধন্যবাদ সংসদ সদস্য শাসক। এখন আমাদের মাঝে যিনি বক্তব্য নিয়ে আছেন, অবশ্যই আমি ওনাকে প্রশাসক হিসাবে এখন বলবো না, আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি উনি আমাদের আগামী মেয়র হিসাবে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি বলতে চাই, একটা কথা বলতে চাই, এটা সুইপার কলোনি বলে সবাই গণ্য করে, কিন্তু এই ঘরটা হচ্ছে মকবুল ইসলাম খান টিপু ভাইয়ের। মকবুল ইসলাম খান টিপু ভাইয়ের এই এখন আমার কলোনির যতগুলা ভোট আছে, একটা ভোটের বিকল্প কোনো চিন্তা ভাবনা নাই। যেখানে টিপু ভাই আছে সেইখানে আমার গোটা কলোনি আছে, যেখানে আমাদের হামিদ ভাই আছে সেইখানে বিএনপিতে ভোট আমাদের মাঝে আছে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। ধন্যবাদ। সাংবাদিকরা বলছে বসে বলবো। আজকে এই সমাবেশে উপস্থিত আছেন আমার সাথে একজন দানবীর ও 7 নম্বর নির্বাচনী এলাকার সংসদ সদস্য, ছোট থেকেই ছাত্রদল যুবদল করে আজকে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য হয়েছেন জনাব হামিদুর রহমান হামিদ। উপস্থিত আছেন যার ঘর বলা হলো, এটা খালি টিপুর ঘর হলে কি আমাদের ঘর হবে না? তাই আপনাদের সবার প্রিয় এবং আমারও প্রিয় এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, হাঁটি হাঁটি পা করে রাজনীতি করে নির্বাচন করে জনগণের সাথে থেকে গরিব মানুষের সাথে থেকে আজকে এই পর্যায়ে এসেছেন। প্রত্যেকটা বার নির্বাচনে তাকে আপনারা জয়লাভ করেছেন, সেই মকবুল ইসলাম টিপু। উপস্থিত আছেন এখানে আমাদের ঢাকা মহানগরের আরেকজন জয়েন্ট কনভেনার, লালবাগ থেকে বারবার নির্বাচিত কমিশনার মোশাররফ হোসেন খোকন। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী এলাকার, টিপুর নাম না আসলেই আরেকটা নাম আসার সাথে হ্যাঁ, টিপু আসলেই কাদের চলে আসে। তো সেই কাদের আমাদের সিটি কর্পোরেশনের সচিব, সমাজ কল্যাণ কর্মকর্তা সহ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ঠিক আছে, ভালো থাকেন, আমরা এটাই চাই। তবে বিল্ডিং এর অবস্থা তো ভালো না, এটা তো ঠিক নাকি? তাহলে বিল্ডিংটা কি চান? আমরা ভাঙতে হবে। তো ভাঙতে হলে আপনারা বিল্ডিংটা খালি করতে হবে, আর খালি করলে এটাও ঠিক যে আপনারা কোথায় যাবেন। যে কয়দিন বিল্ডিং না হয় সেই কয়দিন একটা থাকার ব্যবস্থা করতে হবে না? তো সেটার জন্য আপনারাও আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা কিছু কিছু জায়গায় দেখছি, আমাদের কর্তৃপক্ষরা কিছু জায়গা দেখছে। তা আপনাদের এখানে যারা নেতা আছেন, আপনাদের নেতা মকবুল ইসলাম টিপু সহ
আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে সচিবের সাথে বসবেন, বসে আমরা 2-3টা জায়গা আছে আমরা যেগুলো আমার কাছে নলেজে আসছে সেখানে যাতে আপনাদের দেয়া যায়, দিলে যত দ্রুত আপনারা খালি করবেন তত দ্রুত আমরা ভাঙব। কথা বুঝতে পারছেন? আপনারা যত তাড়াতাড়ি এটা খালি করতে পারবেন তত তাড়াতাড়ি আমরা ভেঙে দেব। আর এটার ব্যাপারে অলরেডি আমরা মন্ত্রণালয়ে চিঠি দিছি, মন্ত্রণালয়ের অ্যাপ্রুভাল হয়ে আসলে টাকাটা অ্যাপ্রুভ হলেই আমরা কাজটা শুরু করে দেব। তো এর মধ্যে আমার কানে কানে এই যে তানভীরকে এমনি বললাম যে আপনাদের পাশের এলাকার এমনি, উনি আবার অলরেডি কানে কানে বসে সালাম ভাই আমার এলাকায় যেরকম করছেন যে ফাইলটা এখনো অ্যাপ্রুভ হয়ে আসে নাই, এর আগে আপনি আমার অনুমতি দিচ্ছেন, কাজ শুরু করে দিচ্ছেন, এইখানেও যদি আপনি অনুমতি দেন এমন কন্ট্রাক্টর দেবো, কাজ শুরু হয়ে যাবে। তালি দেন হামিদের জন্য। তারপরে পাশাপাশি আরেকটা বলছে আপনাদের পানির সমস্যা, এটা আমিও সমাধান করতাম, কিন্তু ছোট ভাই এমপি সাহেব উনি যেহেতু দায়িত্ব নিতে চাইছে তাই দায়িত্বটা আমি ওনাকে দিয়ে দিলাম, এটাও সমাধান হবে। কারণ পানি দেওয়া এটা তো একটা সওয়াবের ব্যাপার, প্রত্যেকটা ধর্মেরই, তাই না? তো সেই কারণেই তাহলে আপনাদের এটাও হয়ে গেল, বিল্ডিং এরটাও ইনশাল্লাহ আশা করি হয়ে গেল। আমরা শুধু এইখানে না, আমরা নিরঞ্জলা, দলপুর, গণকটলি, দয়াগস্ত, এটা ওয়ারি, পোস্তগোলা এলাকায় 18টা বিল্ডিং এর জন্য আমরা চেষ্টা করছি। 18টা বিল্ডিং আমরা আশা করি যদি 10 তলা করে আমরা করতে পারি তাহলে আপনাদের সুইপাররা যারা বিভিন্ন জায়গায় বাড়ির অসুবিধায় আছেন সেই অসুবিধাটা থাকবে না, সেটা আমরা করব। আর এইখানে যেটা আপনারা চাইছেন, আপনারা তো বিল্ডিং এর পাশাপাশি একটা মন্দির চাইছেন, মন্দির চাইছেন তো আমরা মন্দিরটাও করে দেবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি সব জায়গায়, আর আপনাদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, খেলাধুলা করতে পারে, সেজন্য মাঠের চিন্তা আমরা করছি। আমরা চাই যে সম্পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা। আপনারা আজকে পরিচ্ছন্ন কর্মচারী হয়েছেন বলে আপনাদের অধিকার কম আর আমার অধিকার বেশি, এটা কিন্তু ঠিক না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বিশ্বাস করে না, আমাদের খালেদা জিয়াও বিশ্বাস করতো না। আর এটা তো ঠিক, আল্লাহর সৃষ্টি সব মানুষ সমান, সব মানুষ সমান, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, এটা কোনো ব্যাপার না, মানুষ তো আমরা। কাজে মানুষ হিসাবে আমাদের সবার অধিকারটা সমান। আরেকটা হলো আমি মনে করি আপনাদেরটা আরো বেশি বেশি প্রয়োজন। এই জন্য আমি একটা গল্প বলছিলাম সিটি কর্পোরেশনে, আপনার কারো মনে আছে কিনা বা ভুলে গেছেন কিনা জানি না। এটা যে আমার যে দেহটা আছে, আমার দেহের মনে করে আমি হাত মনে করে সে সবচেয়ে প্রয়োজন, তারে ছাড়া আমি চলতে পারবো না। মুখ মনে করে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, মুখ ছাড়া তুমি চলবা না। পা মনে করে যে পা ছাড়া তো তুমি হাঁটতেই পারবে না, তুমি সবচেয়ে বড়, পাই সবচেয়ে বড়। চোখ মনে করে যে আমার চোখ আমি না দেখলে তো তুমি কিছুই করতে পারবে না, কাজে চোখটাই বড়। অর্থাৎ সবার থেকে সব বলে সবাই বড়, কিন্তু একটা জায়গা আছে, একটা জায়গা আছে যে জায়গাটারে কেউ স্বীকার করে না, অবহেলা করে। বুঝতে পারছেন আপনার কোন জায়গাটা? যেখান দিয়ে আমি আমার পায়খানা বের করি, অর্থাৎ সমস্ত শরীরের আবর্জনা যে জায়গাটা দিয়ে বের হয় সেই জায়গাটারে কেউ দাম দিতে চায় না, সেই জায়গাটারে কেউ জরুরি মনে করে না। কিন্তু 2 দিন, তারপর 3 দিন, তারপরে 4 দিন যদি তার পায়খানা ক্লিয়ার না হয় তাহলে ও বাঁচতে পারবে? পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তারপরে এরপরে মরে যাবে। ঠিক তেমনি সমাজের ইঞ্জিনিয়াররা মনে করতে পারে এখানে ইঞ্জিনিয়ার আমি বড়, উনি সচিব মনে করতে পারে আমি বড়, অ্যাকাউন্টেন্ট মনে করতে পারে আমি বড়,
এই বিষয়ে মনে করতে পারে আমি বড়, কিন্তু এই সকলের বড় আপনারা যদি ঢাকা শহরটা পরিচ্ছন্ন একদিন, 2 দিন, 3 দিন না রাখেন, এই ঢাকা শহরে মানুষ থাকতে পারবো? তাহলে বুঝেন কার প্রয়োজনটা সবচেয়ে বেশি? এর জন্য আপনাদের প্রয়োজনটা সবচেয়ে বেশি। এই কারণে আপনাদের সুযোগ সুবিধাটাও সেইভাবে দেওয়া দরকার। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা দেবো ইনশাআল্লাহ, এটা করে দেবো আপনাদের। এইখানে আপনারা যা যা চেয়েছেন, আরেকটা বলছেন বিদ্যুৎ বিল আপনারা দেন নাই, বিদ্যুৎ বিল জমে গেছে, সেটার জন্য একটা পার্ট করে দেওয়ার জন্য বলছেন, সেটা আমার অফিস থেকে একটা চিঠি দিয়ে দিবেন, যাতে একেবারে কম করে যাতে কিস্তি করে দেওয়া যায়, সেটার জন্য আমরা চেষ্টা করবো, আপনারা সেটা দিয়ে দিবেন। আর আপনাদের গ্যাস বিল যেটা বলছেন, ইনশাআল্লাহ গ্যাস বিলটা আমরা সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেবো। বাকিগুলো তো আপনারা চলতে হবে, বাকি বিল দিল তো সব ঠিক থাকবে, সবগুলো আপনার নিয়মিত দিবেন, তাহলে কিন্তু লাইন আর কাটে না। এর জন্যই আমরা চাই যে ঢাকা শহরটাকে পরিচ্ছন্ন রাখতে। কারণ আপনাদের বললাম না যে সবচেয়ে দায়িত্বটা বেশি আপনাদের, আবার এরা কেউ ধন্যবাদও দেয় না, কিন্তু আমাদের ধর্মে আছে, কিন্তু এটা শুকরিয়া আদায় করতে হয়। যে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আমার শহরটাকে সুন্দর করলো, তারে যদি আমি ধন্যবাদ না দেই, তাহলে কিন্তু এটা বেইমানি। তো সেই কারণে তারপরে বলবো যে ঢাকা শহর দেখেন, একটু আগে প্রেস ক্লাবে বলে আসলাম, এই 2 দিন আগে বিভিন্ন জায়গায় আপনাদেরকে প্রতিনিয়ত এখন বলতে হয় যে ভাই ওই জায়গাটা ময়লা আছে, পরিষ্কার করেন, ওই ড্রেনটা, ওই খালটা। কিন্তু এই ড্রেন আর খালগুলো অপরিষ্কার করে কে? এই মানুষ। আমি যদি অপরিষ্কার না করি, আমি যদি পলিথিন ব্যাগ ড্রেনের মধ্যে না ফেলি, এমনকি অনেক জায়গায় আপনারা বের করেন, খেতা বালিশ পর্যন্ত ড্রেনে ঢুকায় দেয়। কম খেতা বালিশ যদি ড্রেনে ঢুকায়, তাহলে ড্রেন কি চলবো না, তত বন্ধ হবেই, বন্ধ হয়ে পানি উপরে আসবেই, পানি উপরে আসলেই তার মানে এই যে দেখো সিটি কর্পোরেশন কোনো কাম করে না, বলে না, বলে যে এই যে পরিচ্ছন্ন কর্মচারীরা কাজ করে না, কাজ করে পরিষ্কার করে গেল, উপর থেকে 5 তলা থেকে হঠাৎ করে একটা ময়লা রাস্তায় ফেলে দিল। এই যে রাস্তায় ময়লা ফেললো, এতে তো রাস্তাটা অপরিষ্কার হইলো, নিজে অপরিষ্কার করে আর বলে সিটি কর্পোরেশন পরিষ্কার করে না। তো ভাই আমি অপরিষ্কার না করলেই হয়? মশা মাছি এগুলোর জন্ম হয় কিভাবে? আমি যদি পরিচ্ছন্ন থাকি, তাহলে তো মশার জন্ম হয় না, এই যে 2 দিন আগে আমার অফিসে নগর ভবনের পাশে পশু হাসপাতাল, সেটার ভিতরে কোয়ার্টার আছে, সেখানে যে আমার কর্মীরা ধরলো, আমি নিজেও গেলাম, ওইখানে বৃষ্টির পানি জমা, ওই যে টেলিভিশনের কাভার ককশেট থাকে, সেটা একটা ভাঙা পাতিল, সেটার মধ্যে বৃষ্টির পানি 2 দিন 3 দিন ধরে জমা রয়েছে। ওইখানে মশার ডিম বাড়ছে। এই মশার ডিমটা আর 2 দিন হইলে সেটা মশা হয়ে যাবে, এই মশাটা হয়ে তাহলে কামড়াবে। আমি ওই ডাইরেক্টরে বললাম, এই যে আপনার মশার খামার বয়সে নেই, এই মশাটা 2 দিন পরে মশা হয়ে আপনার কামড়াবে, আপনার ডেঙ্গু হবে। তখন বললো সিটি কর্পোরেশন মশার ওষুধ দেয় নেই। তা আপনি তাহলে মশার উৎপাদনটা বন্ধ করেন, কি কথা ঠিক কিনা? এই যে সাংবাদিক ভাইরা, এই জন্য আপনাদেরকেও সবসময় বলি যে সবাইকে বলতে হবে, আপনি সিটি কর্পোরেশনের সমালোচনা করেন ঠিক আছে, আপনি ওই যে খালের একটা আবর্জনা দিয়ে একটা ছবি ছাপাই দিলেন, ঠিক আছে, দেন, আমরা সাথে সাথে পরিষ্কার করি। কিন্তু আপনারা এইটাও বলেন যে 1 সপ্তাহ আগে খালটা পরিষ্কার করে গেল, আপনি কেন সেই খালে ময়লা ফেললেন? ঠিক, এই কথাটাও বলেন জনগণের, তাই না? তো আমরা একটু খুশি হই, আমার এই কর্মীরা খুশি হয়, তাই না? আমরা পরিষ্কার করে গেলাম 2 দিন আগে, আপনি এই জায়গায় আবার কেন ময়লাটা ফেললেন? ময়লা ফেলার জায়গা তো ওইটা না, ময়লা ফেলবেন ডাস্টবিনে ফেললে আমার পরিচ্ছন্ন কর্মীরা ডাস্টবিন থেকে নিয়ে যাবে,
কি কথা ঠিক তো? ঠিক। আর দোকানপাট ব্যবসা করে, বাণিজ্য করে, ঝাড়ু দিয়া সব কিছু ওই রাস্তার মাঝখানে এনে ফেলে দেয়। তো বাবা, রাস্তার মাঝখানে তো ফেলার আপনার কাম না। আপনি একটা ছোট ব্যাগ নেন, ব্যাগের মধ্যে ময়লাগুলো জমায় ডাস্টবিনে নিয়ে ফেলা, বা যে জায়গা থেকে আমার পরিচ্ছন্ন কর্মচারীরা ময়লা নেয় সেখানে যায় ফেলেন, তাহলে সেখান থেকে হবে। তাহলে তো ঢাকা শহরটা অপরিষ্কার হয় না। ঢাকা শহর কোনোদিন পরিষ্কার হবে যদি আমরা সবাই দায়িত্ব পালন না করি। কি বলেন, হবে? হবে না। হবে না। তো সেটা জন্য সবাই দায়িত্বটা পালন করতে হবে। খালি পরিচ্ছন্ন কর্মীর উপরে দোষ দিতে হবে যে ওরা তো ঝাড়ু দেয় না, ওরা তো ট্রেন পরিষ্কার করে না, ওরা তো খাল পরিষ্কার করে না, এটা তো বললে হবে না। ওরা তো করতেছে রে ভাই, ওরা তো মানুষ, ওরা কয়বার করবে? আপনার ঘর যেমনি আপনি পরিষ্কার রাখেন, আপনার ঢাকা শহর আপনার মনে করতে হবে এই শহর আমার, আমি ওন করি এই শহরটাকে, কাজে এই শহরটাকে পরিষ্কার রাখার দায়িত্বটা আমার। যদি আজকে সব মানুষগুলো এইখানে আমরা যারা আছি, আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যে রাস্তার সামনে আছে, রাস্তার মধ্যে আমি একটা কাগজও ফেলবো না, তাহলে কি এই রাস্তাটা অপরিষ্কার হবে? হবে না। এটার জন্য আমরা প্রত্যেকের জীবনেই আপনার ঘরটা আপনি দেখেন, যত ভাঙাচোরা হোক ঘরটা কিন্তু মুছে টুছে রাখছেন, পরিষ্কার রাখছেন না? বসের উঠানটা সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখছেন। তো ঢাকা শহরটা তো আমার শহর, এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার। তো সেটা যদি আমরা দায়িত্বটা পালন না করি তাহলে হবে না। তো যাই হোক, আমি আজকে এখানে আসছি আপনাদের অভাব অভিযোগ দেখার জন্য। আর আমার কথা তো আপনারা বলছেন, তারপরে বলি টিপু ভাইয়ের ঘর, টিপু ভাইয়ের ভোট দিলেন, তারপরে ইসরাক সাহেবের ভোট দিলেন, আর সামনে তো আবার মেয়র নির্বাচন, সেটা কি করবেন? হ্যাঁ, সময় ঠিক আছে। মেয়র হলে ওই যে ওরা বলছি, আর ইসরাক তো আমার ভাতিজা, তো ভাতিজা তার বাপরে নিয়ে কাম করছে এক সময়, তাই না? তার বাপের সাথে করছি, তার বাপরে মেয়র বানাইছি, মন্ত্রী বানাইছি, এমপি বানাইছি, সিটির প্রেসিডেন্ট আমরাই বানাইছি, একসাথে তার জন্য সার্ভিস দিছি, তাই না? তার সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন, তার দিকে তাকায় অন্য কোনো দিকে তাকায় নাই। সেই সাদেক হোসেন খোকা, সেই সাদেক হোসেন খোকার ছেলেরা আপনারা এমপি বানাইছেন। তো তার কাছ থেকেও তো আমার কিছু আশা আছে নাকি? আমার কিছু চাওয়া পাওয়ার আছে না? আপনাদের কাছে যেমনি চাওয়া পাওয়ার আছে, তার কাছে আছে। তার বাপের জন্য অনেক কিছু করছি, তো সেটা আপনাদের মাধ্যমে তার কাছ থেকেও চাই। কি বলে, চাওয়ার অধিকারটা আছে আমার। আজকে প্রকাশ্যে আপনাদের সামনে বলে গেলাম, সে তো মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তার চাচা কি কিছু হইতে পারে না? সেটাই আপনারা হইলে আপনারাই তো ভোট দিবেন, তাই না? আপনারা এক সময় সাদেক হোসেন খোকারে ভোট দিচ্ছেন না? তারপরে এক সময় তার পোলারে ভোট দিচ্ছেন। আবার সামনে মেয়র ইলেকশন, আমার ভোটটা দিবেন আপনারা? মা বোনেরা তো বলে না কিছু, তো সময় ঠিক আছে। এবং আপনারা তো টিপু ভাইয়ের সবসময় জিতাইছেন, কিন্তু একটা শর্ত আছে, টিপু ভাইয়ের যে ভোট দিচ্ছেন তার চেয়ে এক ভোট বেশি চাই না, কিন্তু ততটা ভোট চাই। ঠিক আছে, ইনশাআল্লাহ গরিব মানুষের জন্য রাজনীতি করি আমরা, এই দেশটা স্বাধীন করছি। স্বাধীনের পরে এই গরিব মানুষের জন্য রাজনীতি করি, এখনো করি, আমি বিশ্বাস করি। কাজে আপনাদের অভাব অভিযোগ, নগর প্রশাসক হিসাবে দায়িত্বটা আমার। আপনারা কিভাবে ভালো থাকবেন, আপনারা কিভাবে সুখী থাকবেন, সেই দায়িত্বটা আমার। নগর প্রশাসক, নগর প্রধান হিসাবে আপনাদের এই দায়িত্বটা আমি পালন করব। আপনারাও বলবো, আপনারা দয়া করে আপনাদের যে দায়িত্বটা আছে, অনেক জায়গায় কিন্তু অনেকে ফাঁকি দেয়, অনেক আমার অফিসার, অনেক অফিসার আছে আমরা শুনি, জানি না যে এক জায়গায় হয়তো পরিচ্ছন্ন কর্মী 30 জন আছে, 15 জন নাকি কাজ করে আর 15 জন করে না। এটা আমাদের কানে আসে, এইটা যাতে না আসে। কথাটা বুঝতে পারছেন? যারা কাজ করবেন হালাল করে টাকাটা নেবেন, কাজ করে আপনারা করবেন, নগরের জন্য কাজ করবেন, কাজটা 100% করবেন, আপনাদের জন্য আমিও 100% আছি। আর কাজটা করলে ওই যে বলছেন চাকরি গেছে,
চাকরি কেন গেছে আমি জানি না। এটার জন্য আমি এগুলো পর্যালোচনা করছি। পর্যালোচনা করে যদি অন্যায়ভাবে আপনাদের চাকরি দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। আপনাদের কথা দিতে হবে, আল্লাহর হচ্ছে ঢাকা শহরটা পরিষ্কার রাখবেন। আপনারা রাখবেন, আপনাদের উপর নির্ভর করে কিন্তু সেটা আপনারা পরিষ্কার রাখবেন। আল্লাহর হচ্ছে ফাঁকি দিবেন না, ড্রেনগুলো পরিষ্কার রাখবেন, রাস্তাগুলো পরিষ্কার রাখবেন, তাহলে ঢাকা শহরটা পরিষ্কার হবে। ঢাকা শহরটা পরিষ্কার হবে। ওই প্রধানমন্ত্রী যেদিক দিয়ে যায় ময়লা তো ঢাকা শহর আপনি যতই ঝাড়ু দেন কোথাও না কোথাও তো কিছু পড়েই থাকে। দেখা যায় ওইটাই একটা সাংবাদিক তুলে দিল। আরে আর 20 বছর ঢাকা শহর কিছু হয় নাই, হঠাৎ করে 2 মাসে কি আমি 20 বছরে কভার করতে পারবো? তা সময় তো দিতে হবে ভাই, একটু সময় দেন। ওই যে ইন্ডিয়ান আছে না, রুকো যারা, ঠিক আছে না, রুকো যারা, দেখো সবার করো, ঠিক আছে না? ठीक है, रुको जरा, देखो सबर करो, 2 बছর समय दो, सब हो जाएगा। আমি তো এটা বলি 2 বছর সময় আপনারা আমাকে দেন, হামিদে দেন, ইসরাককে দেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেন। 2 বছরে ঢাকা শহরের চেহারা পাল্টে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাল্টে দেবো, আপনাদের মাধ্যমে দেবো। কারণ কাজের বেলায় আমি কিন্তু 100%, আপনার থেকে কাজটা আমি বুঝে নেবো 100 ভাগ, ওই ব্যাপারে কিন্তু আপোষ নাই। তারপরে আপনি সুযোগ চাবেন যে আপনার পাম্প নষ্ট হয়ে গেছে, ঠিক করে দেবো। আপনার বিদ্যুৎ নষ্ট হয়ে গেছে, ঠিক করে দেবো। আপনার গ্যাস বিল নাই, ঠিক করে দেবো। কিন্তু কাজটাও কিন্তু আপনার করে দিতে হবে। আমার ড্রেনটা পরিষ্কার করে দিতে হবে, আমার রাস্তাটা পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে তো? আর বক্তব্য দীর্ঘায়িত করি না, আপনারা অনেক বলছেন, আমিও অনেক বলে ফেললাম। ইনশাল্লাহ সবাই মিলে এই সরকারের সাহায্য করতে হবে। তারেক রহমান আসার পরে দেখেন এই গরিব মানুষের জন্য কাজ করতেছে না, করতেছে। আর বিরোধী দল 2 মাস না যাইতেই ওই জুলাই বাস্তবায়ন হইতেছে না। জুলাই এই যে বাস্তবায়ন হইতেছে এগুলো কি? এই তো জুলাই স্বপ্নই, গরিব মানুষকে বিল্ডিং বানায় দেওয়া, এটা কি জুলাই স্বপ্ন না? তাহলে গরিব মানুষের গ্যাস বিল দিয়ে দেওয়া, এটা কি জুলাই স্বপ্ন না? তাহলে তো আমরা তো ওই স্বপ্নই বাস্তবায়ন করছি সাধারণ মানুষের জন্য। ওয়েট করেন, কৃষকের টাকা তিনি দিতেছেন, শ্রমিকদের দিতেছেন, আজকে ভূমিহীনদের দিতেছেন, জনগণের জন্যই তো কাজ করতেছেন। উন্নয়ন দেখে বিরোধী দলের মাথা ঘুরে গেছে। ঢাকা শহরে হকারদের পুনর্বাসনের কথা বলছেন, রিক্সা কিভাবে ডিসিপ্লিন হতে পারে সেই কথাটা তিনি বলছেন। ঢাকা শহরটাকে কিভাবে পরিচ্ছন্ন রাখা যায় সেই চিন্তাটা তারেক রহমান করতেছেন। এগুলো কি জুলাইয়ের বাইরে নাকি? দেশের বাইরে? বাইরে না। তাই আমরা তারেক রহমানের জন্য দোয়া করব, আল্লাহ তাকে শক্তি দেখ, সামর্থ্য দেখ, বুদ্ধি দেখ, এবং আমাকেও সাথে সাথে দেখ। আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছে এই দায়িত্ব পালন করার মতো শক্তি, সামর্থ্য, বিচক্ষণতা যাতে দেয়, এটার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। কি বলে, দোয়া করবেন আপনারা? আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।